সার্জারির আগের প্রস্তুতিকে বলা হয় প্রিহ্যাবিলিটেশন। সেই নিয়ে কিছু টিপস। একটা মেজর সার্জারির আগে কি কি করবেন। যখন একটা মেজর সার্জারি বা ট্রিটমেন্টের মধ্যে আপনি ঢুকবেন, তার আগেও অনেক কিছু করার থাকে, যেগুলো আগে থেকে করলে ট্রিটমেন্ট বা সার্জারির পরেও আপনার শরীর এবং মন দুটোই তাড়াতাড়ি সুস্থ হবে। এর ডাক্তারি নাম প্রিহ্যাবিলিটেশন। কেন আগে থেকে প্রস্তুতি নিতে হবে? শুনতে অবাক লাগলেও একটা মেজর সার্জারি অনেকটা ম্যারাথন দৌড়ের মতো, যেটাতে প্রস্তুতি এবং ট্রেনিং দুটোই দরকার। এই নিয়ে 2017 সালে দ্য ব্রিটিশ মেডিকেল জার্নালে বিশদ লেখা বের হয় যে প্রস্তুতি কতখানি দরকার। কিছু সার্জারি হয় এমার্জেন্সিতে, এসবে প্ল্যান করা যায় না, কিন্তু যে সার্জারিতে প্রস্তুতি নেওয়ার সময় আছে সে সুযোগ যেন আশীর্বাদ সম। একটা মেজর সার্জারি করার পরে সেরে ওঠার সময় শরীর নানা রকম পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। এর জন্যই সেরে উঠতে বেশ খানিকটা সময় আগে থেকে প্ল্যান করে রাখা দরকার। ক্ষেত্র বিশেষে কিছু পেশেন্টের সার্জারির আগে কেমোথেরাপি বা রেডিওথেরাপি নেওয়ারও দরকার হয়। এই ধরনের থেরাপিগুলো ভবিষ্যতে সার্জারির উপর কিছু প্রভাব ফেলতে পারে। আপনাকে কি কি প্রস্তুতি নিতে হবে তাই ভাবছেন তো? এই যেমন ধরুন, একটু এক্সারসাইজ করা, একটু শ্বাসের ব্যায়াম বা পুষ্টিকর খাবার দাবার খাওয়া, যেটা আপনাকে ফিট করবে সার্জারির আগে। এর ফলে কি হবে? আপনি সার্জারির পরে আরও তাড়াতাড়ি সুস্থ হবেন এবং নিজের নর্মাল লাইফে আগের মতো ফিরে আসতে পারবেন। হাসপাতালের বিলও কম হবে। কি কি প্রস্তুতি নিলে আমি তাড়াতাড়ি সুস্থ হব, এই প্রশ্ন অনেকেরই থাকে। খুব কঠিন কিছু নয়, কিন্তু বেশ কিছু সিম্পল কাজ করতে হবে। এর মধ্যে এক্সারসাইজ একটা মেইন পার্ট। এছাড়াও শরীর সুস্থ রাখার মতো পুষ্টিকর খাবার খেতে হবে, কিন্তু অবশ্যই সেই খাবারের প্রধান উপাদান যেন প্রোটিন হয়। অনেক সময় দেখা যায় ডাক্তারের কাছে দেখানোর পরে কিছু প্রয়োজনীয় টেস্ট করতে বেশ কয়েকদিন সময় চলে যায়, বা কখনো কখনো ডাক্তারের সাথে কথা বলে কোন হাসপাতালে সার্জারি হবে আর কবে হবে সেটা জানতে জানতে আরও 2-3 দিন সময় কেটেই যায়। এই সময়টাকেই আপনার প্রিহ্যাবিলিটেশনের জন্য ব্যবহার করতে হবে। টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর মাধ্যমিকের আগের 3 মাস ছাত্রছাত্রীরা যত বেশি খাটে তত তাদের রেজাল্ট ভালো হয়। এই সময়টাও আপনার তেমনই। এবার প্রশ্ন করতেই পারেন, এই যে এত প্রস্তুতি নেব তার উপকারিতা কি? সব থেকে বড় উপকারিতা হলো প্রিহ্যাবিলিটেশন আপনার শরীর এবং মনকে প্রস্তুত করবে যাতে চিকিৎসায় আরও ভালো ফলাফল পাওয়া সম্ভব। অনেক পেশেন্টেরই ট্রিটমেন্টের আগে বা পরে শারীরিক শক্তি বা স্ট্যামিনা এসব কমে যায়, খানিকটা হয়তো শরীর খারাপের জন্যই। এছাড়াও নানা ধরনের চিন্তা ও বিভিন্ন কারণে খিদে কমে যায়, যার ফলে পেশেন্ট ঠিক মতো খাওয়া দাওয়া করেন না এবং শারীরিক এবং মানসিকভাবে খানিকটা দুর্বল হয়ে পড়েন। গবেষণা করে দেখা গেছে সার্জারির আগের সপ্তাহগুলোতে যদি কেউ নিয়ম মেনে এক্সারসাইজ করতে পারেন তাহলে তাদের সেরে ওঠার প্রক্রিয়া অনেক তাড়াতাড়ি হয়। এই সময় অনেকে মনে করেন শরীর অসুস্থ, এই সময় কি এক্সারসাইজ করা দরকার? কিন্তু আপনি উত্তরটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যদি মনে খটকা থাকে তাহলে অতি অবশ্যই আপনার নিজস্ব ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে নিন। কিন্তু যারা প্রসিডিওরের আগে শরীরটাকে একটু সচল রাখেন তাদের ক্ষেত্রে রিকভারি অনেক তাড়াতাড়ি হয়। শুধু ট্রিটমেন্টের জন্যই নয়, এই প্রিহ্যাবিলিটেশন আপনার ফিজিক্যাল ফিটনেসকেও বাড়াবে, মাসেল স্ট্রেংথকেও বাড়াবে। এসব নির্ভর করে আপনি কতটা এক্সারসাইজ করতে পারছেন তার উপরে। সঠিক এক্সারসাইজ আপনার হৃদযন্ত্র এবং ফুসফুসকে অনেক বেশি ফিট রাখবে। তবে হ্যাঁ, রোজ একই সময় এক্সারসাইজ করলে হবে না। ধরুন প্রথম দিন 10 মিনিট করলেন, তারপর প্রতিদিন 10 মিনিটই ব্যায়াম করলেন, সেভাবে কিন্তু হবে না। দৈনিক একটু একটু করে সময় বাড়াতে হবে। আপনি কতটা সহ্য করতে পারছেন সেটা বেশ কিছু সপ্তাহ প্ল্যান করে এক্সারসাইজ করলেই আপনি বুঝে যাবেন। অতটা যদি সময় না থাকে, যদি আপনার ভালো মতো এক্সারসাইজ করার অভ্যাস না থেকে থাকে, তাহলে যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে আপনি প্রয়োজনের তুলনায় অনেকটা কম এক্সারসাইজ করেন। সুতরাং প্রথমেই অনেক বেশি এক্সারসাইজ শুরু করবেন না, কিন্তু আস্তে আস্তে সময় বাড়াতে থাকবেন। একটু এক্সারসাইজ করলেই ভয় পেয়ে যাবেন না। যদি মনে সন্দেহ থাকে তবে অতি অবশ্যই ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নিন। আপনার আশেপাশে যদি কেউ ফিটনেস এক্সপার্ট থেকে থাকেন তাহলে তার সাথেও পরামর্শ করতে পারেন। এই পরামর্শের জন্য ঠিক ফিজিওথেরাপিস্টের কাছে দৈনিক পরামর্শ হয়তো আপনার কাছে ব্যয় সাপেক্ষ হয়ে যেতে পারে, তবুও যদি আপনার মনে হয় ওনার কাছ থেকেও সাহায্য নিতে পারেন।
যদি শরীরের অবস্থা এমনই হয় যে সেভাবে কোনো এক্সারসাইজ আপনি করতে পারছেন না, তাহলে শুধু সমতল জমির উপর হাঁটুন। দরকার হলে আপনার নিজস্ব গতিতে ধীর লয়ে হাঁটুন, কিন্তু হাঁটার সময় যেন অন্তত 12 থেকে 15 মিনিট হয় এক নাগারে। অনেকেরই প্রথম প্রথম হাঁটতে অসুবিধা হতে পারে, কিন্তু আস্তে আস্তে সেটা শরীর মানিয়ে নেয়। হাঁটাটা আস্তে হলেও এক নাগারে হওয়া জরুরি। অল্প হেঁটে বারবার থেমে যে হাঁটা, সেই হাঁটা বোধ করি ততটা উপকার নয়। কখনোই ভাববেন না যে এগুলো শুধুমাত্র সার্জারি থেকে সুস্থ হওয়ার জন্যই আপনি করছেন। এই বিদ্যাগুলো সারা জীবন আপনাকে অন্য সবার থেকে আলাদা করে তুলবে। এমনকি আপনার পরিবারের কাছেও আপনি নিজে একজন রোল মডেল হয়ে উঠবেন একদিন। এই আলোচনার পরে আমার কি কি করা উচিত, এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি এবার। এই আলোচনা চলার সময় একদম নির্দ্বিধায় মনে যা আছে আমাদের জিজ্ঞাসা করুন। আমরা বলে দেব কিভাবে আপনি নিজের এক্সারসাইজ প্ল্যান করবেন নিজেকে ফিট রাখার জন্য। বলে দেব কি খেলে নিজের ডায়েট আরও ইমপ্রুভ করা যায়। গড়পড়তা ভারতীয়দের ডায়েটে প্রোটিন কম থাকে। প্রোটিন মানুষের শরীরে ইট কংক্রিটের মতো। প্রোটিন ছাড়া শরীরের সেরে ওঠা কল্পনাও করা যায় না। প্রোটিন ডায়েটের প্রধান অংশ হবে, তারপরে আপনার আর যা ইচ্ছে। যদি স্মোক করা বা অ্যালকোহল নেওয়ার আপনার অভ্যাস থাকে, সেটা সার্জারির আগে বন্ধ করে নেওয়া দরকার। স্মোকিং আর অ্যালকোহলের মধ্যে সার্জারি করলে কমপ্লিকেশনের মাত্রা অনেক গুণ বাড়ে, হাসপাতালের বিলও বাড়তে পারে। তাই চট করে নিজেকে পাল্টে ফেলুন। যদি আপনার কোনো প্র্যাকটিক্যাল পরামর্শ বা মানসিক বা ইমোশনাল সাপোর্ট লাগে, আমাদেরকেই জানান। অনেকেরই প্রয়োজন হয় এটা। আরও কিছু জেনারেল অ্যাডভাইস চাইলে জিজ্ঞাসা করুন, উত্তর দেব। আমরা বলে দেব যে কি কি সার্জারির আগে আপনার কি কি করা উচিত। কিছু দরকারি পদক্ষেপ। 1. অপারেশনের আগে হাত এবং পায়ের নখ ছোট ছোট করে কেটে নেওয়া দরকার। লম্বা নখের নিচে অনেক ভাইরাস এবং ব্যাকটেরিয়া ঢুকে থাকে, যেটা অপারেশনের আগে এবং পরে ইনফেকশন সৃষ্টিতে সাহায্য করে। 2. হাসপাতালে ভর্তির আগে নেল পালিশ, নেল ভার্নিশ বা যদি আর্টিফিশিয়াল নেইল থাকে সেটাকে তুলে হাসপাতালে যাওয়াই ভালো। তার কারণ এই ধরনের কেমিক্যালগুলো রক্তে অক্সিজেনের পরিমাণ মাপতে গোলমাল তৈরি করে। আঙুল থেকেই রক্তে অক্সিজেন মাপা হয় সাধারণত। 3. অপারেশনের আগে নিয়মিত স্নান করা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ নজর দিন নাভি বা বেলি বাটনের দিকে। কারোর নাভিতে অনেক দিনের পুরনো জামা কাপড়ের ফাইবার এবং শরীরের ডিসচার্জ জমে থাকে। কখনো কখনো এই কেমিক্যালগুলো জমে এক ধরনের পাথরের মতো অংশ তৈরি হয় নাভির মধ্যেই, যার নাম আম্বলিত। নাভির আশেপাশে অপারেশন হলে সার্জনরা সেই আম্বলিত বার করে দেবেন, কিন্তু অপারেশনের আগেই এই জমে থাকা অংশগুলো বার করে নাভি পরিষ্কার রাখলে অপারেশনের সময় ইনফেকশনের সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। অপারেশনের আগে চেষ্টা করুন দৈনিক সাবান দিয়ে স্নান করতে। 4. নিয়মিত শ্বাসের ব্যায়াম করুন, দিনে অন্তত 3 বার। এই ধরনের ব্যায়াম করলে উপকার পাবেন। এটা অনেকটা প্রাণায়ামের মতোই। কখনো কখনো হাসপাতাল থেকে আপনাকে ইনসেন্টিভ স্পাইরোমেট্রি বলে একটা ছোট শ্বাসের যন্ত্র দিয়ে দেওয়া হবে, যার ভিতর দিয়ে শ্বাস নিলে কিছু বল লাফিয়ে লাফিয়ে ওঠে নামে। এতে আপনি শ্বাসের ব্যায়াম করতে পারবেন আরও ভালো মতো। যদি আপনার কাছে ইনসেন্টিভ স্পাইরোমেট্রি বা ইনসেন্টিভ স্পাইরোমিটার না থাকে বা কেনা না সম্ভব হয়, তাহলে কোনো একটা চেয়ারে বসে হাত দুটো টেবিলের উপর রেখে গভীর শ্বাস নিন। সেই শ্বাস যতক্ষণ সম্ভব ধরে রাখার চেষ্টা করুন, তারপরে ধীরে 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 শ্বাস ছেড়ে দিন। এইটা একটা সাইকেল শ্বাস। এরকম সকালে 10 বার, দুপুরে 10 বার, রাত্রে 10 বার এরকমভাবে করার চেষ্টা করুন। যত বেশি করবেন তত ভালো। গড়পড়তা মানুষের ফুসফুসের নিচের বেশ খানিকটা অংশ কাজ করে না, চুপসে থাকে। এই ধরনের ব্যায়াম করলে আস্তে আস্তে সেই সব জায়গাগুলো খুলতে থাকে। অপারেশনের সময় আপনার শরীর এতে বাড়তি অক্সিজেন পায়। অপারেশনের 2য়, 3য় দিনে ফুসফুস সংক্রমণ থেকেও আপনাকে রক্ষা করে এই ধরনের শ্বাসের ব্যায়াম। এতে অপারেশনের পর আপনার সেরে ওঠার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে। যদি ইনসেন্টিভ স্পাইরোমিটার কিনতে চান, তাহলে আপনার কাছের কোনো ভালো ওষুধের দোকানে পেয়ে যাবেন। আমার প্রেসক্রিপশনের মধ্যে কিভাবে ইনসেন্টিভ স্পাইরোমিটার করতে হয় আর ফিজিওথেরাপির কাছ থেকে এই ধরনের স্কিল কিভাবে শিখতে হয় সেগুলোর খোঁজ দেওয়া থাকে। যদি না বুঝতে পারেন তাহলে জিজ্ঞাসা করে নিন।
5, অপারেশনের আশেপাশের সময়গুলোতে পুষ্টি অত্যন্ত এক গুরুত্বপূর্ণ ব্যাপার। পেটের অপারেশনের পরে যতক্ষণ না গ্যাস, মানে ডাক্তারি ভাষায় পাতকর্মকে বলা হয় ফ্ল্যাটাস, এই গ্যাস পাস হচ্ছে ততদিন পর্যন্ত মুখে খাবার দেওয়া অনেক সময় বারণ করা থাকে, মানে অপারেশনের পরে। খুব তাড়াতাড়ি বড় খাবার শুরু করে দিলে বমি হওয়ার সম্ভাবনা। এমনটা যদিও নয় যে আপনি খিদেতে সে সময় খুব কষ্ট পাবেন। পেটের জটিল অপারেশনের আগের দিন একটা খুব ঘন নিউট্রিশনযুক্ত ড্রিঙ্ক আপনার খাওয়া দরকার। বিদেশে সাধারণত এনশিওর প্লাস বলে এক ধরনের ড্রিঙ্ক ব্যবহার করা হয়, কিন্তু এই এনশিওর প্লাসের ড্রিঙ্ক ভারতবর্ষে পাওয়া গেলেও তার কম্পোজিশন অনেকটাই আলাদা। সেটা এই নির্দিষ্ট পুষ্টির জন্য যথেষ্ট নয়। ইংল্যান্ডের এনশিওর প্লাসের মধ্যে অনেক অংশ প্রোটিন থাকে, যথেষ্ট পরিমাণে এনার্জি থাকে এবং তার সাথে যথেষ্ট ক্যালোরি থাকে, যেগুলো আপনার অপারেশনের সময় এবং তারপরে 2-1 দিন আরও ভালোভাবে সেরে উঠতে সাহায্য করবে। আমরা কলকাতা এবং তার উপকণ্ঠের ওষুধের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গবেষণা করে দেখেছি যে ভারতবর্ষে হুবহু এই ধরনের পুষ্টিযুক্ত ড্রিঙ্ক পাওয়া যায় না। তবুও হুবহু না হলেও একটি নির্দিষ্ট নিউট্রিশন পাউডারের মধ্যে এর কাছাকাছি পরিমাণে এনার্জি, ক্যালোরি এবং প্রোটিন পাওয়া যায়। আমরা নীতিগতভাবে কোনো নির্দিষ্ট কোম্পানির নির্দিষ্ট প্রোডাক্ট সুপারিশ করার বিরুদ্ধে, তবে আপনি যদি একান্তই জানতে চান তাহলে আমরা প্রশ্নের উত্তর দিতে পারি। অপারেশনের 2-3 দিন আগে থেকে প্যাকেটের গায়ের নির্দেশাবলী অনুযায়ী দৈনিক 2 বার এই ড্রিঙ্ক আপনি খেতে পারেন। এই প্যাকেটটি হাসপাতালেও নিয়ে আসুন, যাতে অপারেশনের আগের দিন আপনি এই বাড়তি পুষ্টি নিতে পারেন। হাসপাতালের ফার্মাসিতে এই ড্রিঙ্ক নাও পাওয়া যেতে পারে। আমি যদি এই সার্জারির আগে এসব না করি তবে আমার শরীরের উপর কোনো এফেক্ট পড়বে কি, এই প্রশ্ন করেন অনেকেই। যদি আপনি এসব না মানেন তবে আপনার সার্জারি ক্যান্সেল বা দেরি করে হবে এমন হয়তো নয়, কিন্তু এই ছোট ছোট লাইফ চেঞ্জিং অভ্যাসগুলো শরীরে অনেক বড় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। যদি আপনি প্রত্যেকটি অ্যাডভাইস ফলো করতে পারেন, আপনি নিজেই দেখতে পাবেন কয়েক মাস বাদে নিজের প্রশংসনীয় পরিবর্তন হচ্ছে। হার্ট বা অন্য কোনো সমস্যার জন্য অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রিল টাইপের ওষুধ, যা রক্তকে আরও তরল করে রাখে, খেলে অবশ্যই ডাক্তারবাবুকে জানান। সার্জারির দিন থেকে 5-7 দিন আগে থেকে এসব ওষুধ বন্ধ করার দরকার হতে পারে, কারণ এই ওষুধের মধ্যে সার্জারি করলে রক্তক্ষরণ বেশি হয়। কোনো কারণে সার্জারি ক্যান্সেল বা পিছিয়ে গেছে, মন খারাপ নয়। যদি আপনার সার্জারি ক্যান্সেল হয়ে যায় বা অন্য কোনো ডেটে করা হয়, তাহলে মনে রাখবেন আপনি আরও কিছুটা সময় পেলেন নিজেকে আরও ফিট করে নেওয়ার জন্য। সার্জারি ক্যান্সেল মানে কিছু খারাপ হয়ে গেল এটা না ভেবে এটাই ভাবুন যে এই বাড়তি সময় হয়তো আপনাকে আরও নতুন কিছু অর্জন করে নেওয়ার সুযোগ দিল। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, শিগগিরই দেখা হবে।